সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের প্রতিদিনের আয়োজন সংবাদ বিশ্লেষণধর্মী অনুষ্ঠান ফ্রন্ট পেজে। সাথে আছি আমি ইমরুল কায়েস। প্রিয় দর্শক, আজ আলোচনার জন্য ফ্রন্ট পেজ অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ জানিয়েছি ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান, উপাচার্য, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের এই অনুষ্ঠানে আমরা প্রতিদিন প্রকাশিত সংবাদপত্রের প্রধান প্রধান শিরোনাম এবং গুরুত্বপূর্ণ সংবাদগুলো নিয়ে বিশ্লেষণ করে থাকি। তবে আলোচনা শুরুর আগে আমরা সংবাদপত্রের শিরোনামগুলো জানাচ্ছি। আমি প্রথমে জানাচ্ছি প্রথম আলো শিরোনাম। ইসরায়েল জটিলতা বাড়াচ্ছে, ইরান যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত। প্রধানমন্ত্রী বেইজিং সফরে রাজনৈতিক ঘনিষ্ঠতায় জোর। এবার জানাচ্ছি আমার দেশের শিরোনাম। পাবলিক বিশ্ববিদ্যালয় উপাচার্য নিয়োগে রাজনীতিকরণ, এ পর্যন্ত 25 বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য নিয়োগ। বিএনপির ইশতেহারে মেধাভিত্তিক সরকারি নিয়োগ নিশ্চিতের প্রতিশ্রুতি ছিল। আরেকটি শিরোনাম, ঢাকা বেইজিং কৌশলগত সম্পর্কের নতুন ভিত্তি। দৈনিক ইত্তেফাকের শিরোনাম, বিশ্বজুড়ে স্বস্তি আছে ভয়ও, সুইজারল্যান্ড আলোচনা স্থগিত। হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির পর লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। আরেকটি শিরোনাম, শ্রম বাজারের জন্য মালয়েশিয়া অবকাঠামো নির্মাণে চীনের সহায়তা চাইবে বাংলাদেশ। জানাচ্ছি সমকালের শিরোনাম, রাজধানীতে হকার 6 লাখ, বসার ব্যবস্থা 4,000-এর। আরেকটি শিরোনাম, 2 ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর। পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক কারাগারে, প্রতিমন্ত্রীকে নিয়ে প্রতিবেদন। এবার জানাচ্ছি যুগান্তরের শিরোনাম, চালুর আগে ঋণের ধাক্কা, সাধারণ বিমানবন্দর 3rd টার্মিনাল। আরেকটি শিরোনাম, বগুড়া ঘটনা নিয়ে সরকারে অস্বস্তি। মানবজমিনের শিরোনাম, রোনালদো কেন নায়ক থেকে ভিলেন। আরেকটি শিরোনাম, একটি স্কুল যেভাবে বিশ্বকাপ দলগুলোর আকর্ষণের কেন্দ্রে। কালের কণ্ঠের শিরোনাম, প্রাধান্য পাবে বিনিয়োগ, প্রধানমন্ত্রী মালয়েশিয়া চীন সফর। আরেকটি শিরোনাম, আনোয়ার বিনিয়োগের নতুন হাব। কালবেলা শিরোনাম, সরকার 3 বৃহৎ শক্তির সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক চায়। কাল থেকে 6 দিনের বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। জানাচ্ছি ইনকিলাবের শিরোনাম, বিনিয়োগ পরিবেশের অভাবে অর্থ পাচার, সুইস ব্যাংকে 1 বছরের ব্যবধানে বাংলাদেশের জমা অর্থ 41% বেড়েছে। আরেকটি শিরোনাম, ঝুঁকিতে মাঠ পর্যায়ের পুলিশ। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম জানাচ্ছি, ঢাকায় 90 ডাকাত চক্র, সক্রিয় 9 শতাধিক সদস্য। আরেকটি শিরোনাম, অর্থ পাচারেও চ্যাম্পিয়ন ইউনূস সরকার। জানাচ্ছি দেশ রূপান্তরের শিরোনাম, ফাঁদে ফাইলবন্দি পরোয়ানা, উদাসীনতা 80,000 আসামি ধরা ছোঁয়ার বাইরে। আরেকটি শিরোনাম জানাচ্ছি, মালয়েশিয়ার বন্ধ শ্রমবাজার খোলার আশা বাংলাদেশের, প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর। নয়া দিগন্তের শিরোনাম, সুইজারল্যান্ডে স্থগিত যুক্তরাষ্ট্র ইরান বৈঠক, লেবানন ইসরায়েলি হামলার জের, বাংলাদেশকে ঘিরে নতুন কূটনৈতিক চাপ। এটি আরেকটি শিরোনাম। জানাচ্ছি বণিক বার্তার শিরোনাম, সুইফট সুরক্ষা যুক্ত হচ্ছে অ্যান্টি মানি লন্ডারিং টুলস, আন্তর্জাতিক লেনদেনে থাকবে বাড়তি নজরদারি। আরেকটি শিরোনাম, ভূরাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বাংলাদেশের প্রান্তিক জেলা ঠাকুরগাঁও। ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার, ঢাকা আইস ফান্ডস ফর ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট, প্রাইম মিনিস্টার চায়না ট্রিপ। আরেকটা শিরোনাম, ইসরায়েল হেজবুল্লাহ এগ্রি টু সিজফায়ার, সেস ইউএস অফিসিয়াল, সুইস টাক্স পোস্টপন্ড amid strikes on Lebanon. নিউ এজের শিরোনাম, প্রাইম মিনিস্টার মালয়েশিয়া ভিজিট raises labor market hope. আরেকটি শিরোনাম, ইসরায়েল হেজবুল্লাহ এগ্রি সিজফায়ার। আরেকটি শিরোনাম, কন্ট্রোভার্সিস ডিপেন্ড ওভার শাহ আলমস alleged misdeeds. জানাচ্ছি ডেইলি অবজারভারের শিরোনাম, স্কুল আওয়ার কনভারসেশনস এক্সপোজেস প্ল্যানিং ফেইলিয়ার্স। আরেকটি শিরোনাম, প্রাইম মিনিস্টার অর্ডার্স রিনেমিং অফ 2 বগুড়া ইউনিয়নস। আমরা মোটামুটি সবগুলো পত্রিকা শিরোনাম দেখলাম। এখানে একটি বিষয় প্রাধান্য পেয়েছে, সেটা হচ্ছে যে আপনি জানেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার গঠনের পরে এই প্রথম বিদেশ সফরে যাচ্ছেন এবং প্রথম বিদেশ সফর হিসেবে তিনি মালয়েশিয়াকে বেছে নিয়েছেন। এরপরে তিনি চীনে যাবেন, এই বিষয়টি নিয়ে শিরোনাম করেছে এবং সেখানে বিভিন্ন বিষয়ে আলোচনা হবে, সমঝোতা স্মারক সই হবে। বিশেষ করে মালয়েশিয়ার শ্রমবাজার, আপনি জানেন যে একটা বড় শ্রমবাজার। এই সফরের গুরুত্ব নিয়ে যদি একটু বলেন। ধন্যবাদ ইমরুল কায়েস আপনাকে এবং আমাদের সাথে যারা এই অনুষ্ঠান দেখছেন তাদেরকেও শুভেচ্ছা। সবাইকে শুভ সকাল। আপনি যেমনটি বলছিলেন যে গত 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর 17 ফেব্রুয়ারি বর্তমান সরকার গঠিত হয়েছে এবং এই সরকারের যিনি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি, ইতিমধ্যে আমরা দেখেছি তিনি নানা সরকারের কর্মসূচি নিয়ে তিনি বাংলাদেশের বেশ কয়েকটা জায়গায় ইতিমধ্যেই তিনি সফর করেছেন। তবে তার 3 মাস বয়সী সরকারের এই সরকার প্রধান হিসাবে আগামী 21 তারিখ অর্থাৎ আগামীকাল
6 দিন ব্যাপী দুটো দেশের তার বিদেশ সফর হবে এবং এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশের 10ম প্রধানমন্ত্রী হিসাবে তিনি বিদেশ সফর শুরু করছেন। এবং এই সফর কোথা দিয়ে শুরু হবে এই নিয়ে কিন্তু বেশ কিছুদিন ধরে আমাদের আলোচনাও ছিল, বিভিন্ন দেশের প্রসঙ্গ এসেছে। শেষ পর্যন্ত তিনি সফর শুরু করেছেন মালয়েশিয়া এবং এরপরে তিনি চীন সফরের মধ্য দিয়ে এই 6 দিনের রাষ্ট্রীয় সফর শেষ হবে। এবং এই দুই দেশে আপনার যারা শীর্ষ নেতৃত্ব আছেন, চীনের প্রেসিডেন্ট সহ, তার সাথে তার দ্বিপাক্ষিক বৈঠক হবে। এবং আমরা যতটুকু জেনেছি এই সফরে বাংলাদেশের পক্ষ থেকে এই দুই দেশের সাথে 13টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে। এবং এর মধ্যে মালয়েশিয়া আমাদের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার, বিশেষ করে আমাদের যে শ্রমবাজার, সেই শ্রমবাজারের একটা বড় বাজার হচ্ছে মালয়েশিয়া। এবং এই শ্রমবাজারকে কেন্দ্র করে বিগত সরকারের সময় নানা সময়ে কিন্তু আমরা অনেক কেলেঙ্কারির ঘটনাও আমরা দেখেছি। এবং মালয়েশিয়ায় মানব পাচার হয়েছে এবং মালয়েশিয়ায় আমাদের শ্রমিকদেরকে সেখানে নেওয়ার নামে অসাধু যে আমাদের দেশের যে মানে কি বলবো, যারা এই মানব যারা আমাদের পাচার করে থাকে বা যে সমস্ত আমাদের সংগঠনগুলো কাজ করে, তারা কিন্তু অনেক ধরনের কাজ করেছে এবং যে কারণে অনেক এজেন্সি যারা কাজ করে আমাদের, সেই এজেন্সিগুলোর এই ধরনের ভূমিকার কারণে দুই দেশের মধ্যে কিন্তু সম্পর্কেরও অবনতি হয়েছে নানা রকমে। তো এই অবস্থার মধ্যে মালয়েশিয়া আমাদের একটা ভাতৃপ্রতিম মুসলিম দেশ, সেই দেশের শ্রমবাজারের যে সম্ভাবনা, সেই সম্ভাবনার জায়গাটা রেখে তিনি প্রথম এই জায়গাটাকে, এই দেশটাকে তিনি তার সফরের প্রথম সফর স্থল হিসাবে তিনি গ্রহণ করেছেন। এটা খুবই তাৎপর্যপূর্ণ বলে আমরা মনে করছি। এবং আমাদের বাংলাদেশের একটা যে কর্মসংস্থানের জন্য সরকার, দেশে বিদেশে যে কর্মসংস্থানের জন্য সরকারের যে নির্বাচনী অঙ্গীকার আছে, সেই অঙ্গীকার পূরণের অংশ হিসাবে তিনি যদি এই শ্রমবাজারে বাংলাদেশি শ্রমিকদের জন্য এটাকে উন্মুক্ত করতে পারেন শ্রমবাজারের জন্য, সেটি আমাদের বাংলাদেশের অর্থনীতির জন্য একটা ইতিবাচক হবে। প্রতিশ্রুতি ছিল যে 5 বছরে 1 কোটি কর্মসৃজন হবে, 1 কোটি লোকে দেশের বাইরে প্রবাসী, আর 18 মাসে 1 কোটি লোকের কর্মসৃজন হবে। তো এইখানে এই শ্রমবাজারটা যদি উন্মুক্ত করা যায় তাহলে এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। আর চীনের ব্যাপার, আপনি জানেন যে বাংলাদেশের যে ভূরাজনীতি এবং কূটনীতিতে যে বাংলাদেশের বর্তমান অবস্থান, সেই অবস্থানের মধ্যে বাংলাদেশকে কেন্দ্র করে 3টি দেশের বড় প্রতিদ্বন্দ্বিতা আছে, মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত এবং চীন। তো সেই ক্ষেত্রে আমার ধারণা যে বাংলাদেশ সরকারের যে নতুন কূটনৈতিক তাদের যে নীতি, সেই কূটনৈতিক নীতিতে এই 3টি দেশের সাথে একটা ভারসাম্যপূর্ণ কূটনীতিক সম্পর্ক বজায় রেখে বাংলাদেশ অর্থনৈতিক এবং তাদের যে কৌশলগত উন্নয়ন সেটা নিশ্চিত করতে চায়। এবং তারই অংশ হিসাবে, যদিও এই বিষয়টি খুব চ্যালেঞ্জিং, কারণ আমরা জানি যে বিগত আওয়ামী লীগ সরকার, যারা ফেসিবাদী সরকারের সময় এই 3টা দেশের মধ্যে একটা দেশের সাথে তাদের একটা বিশেষ সম্পর্ক হয়েছিল, চীনের সাথেও তাদের সম্পর্ক ছিল, এবং ভারত এবং এর সাথে সরকারের এই সম্পর্ক নিয়ে চীনের কিন্তু একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অবস্থান ছিল। তো এ থেকে বের হয়ে এসে এই 3টা দেশের মধ্যে একটা ভারসাম্যপূর্ণ কূটনীতি গ্রহণ করা, এটি কিন্তু সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ। কিন্তু সরকারের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে যে সবার আগে বাংলাদেশ যে নীতি সরকারের কূটনৈতিক ক্ষেত্রে, সেই নীতিকে সামনে রেখে এই 3টি দেশের মধ্যে সরকার একটা ভারসাম্য কূটনীতি, পূর্ণ কূটনীতি গ্রহণ করার মধ্য দিয়ে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এবং কৌশলগত আমাদের যে উন্নয়ন, সেটা তারা বাস্তবায়ন করতে চায়। কালবেলা এই শিরোনাম করেছে সরকার 3 বৃহৎ শক্তির সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক চায়, এবং সেটা অংশ হিসেবেই তিনি প্রথম চীন সফরে যাচ্ছেন। এবং চীন সফরে আমরা জানি চীন বাংলাদেশের এই মুহূর্তে একটা উন্নয়ন অংশীদার হিসাবে কিন্তু গুরুত্বপূর্ণ অবস্থান রাখছে, এবং অনেক মেগা প্রজেক্ট তারা বাস্তবায়নের জন্য করছে। তিস্তা আমাদের যে মহাপরিকল্পনা আছে, সেই পরিকল্পনা, এই জায়গায় একটু প্রশ্ন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য, কিন্তু এই জায়গাতে আমরা দেখি যে আমাদের প্রতিবেশী দেশের এক রকম দৃষ্টিভঙ্গি, চীন সেটা বাস্তবায়ন করতে চায়, আমরাও সেটা তাড়াতাড়ি বাস্তবায়ন করতে চাই। কিন্তু এই যে ভারসাম্যপূর্ণ সম্পর্কের কথা আপনি বললেন, সেক্ষেত্রে তিস্তা মহাপরিকল্পনা যদি আমরা বাস্তবায়ন করতে চাই, সেক্ষেত্রে চীনের সহায়তা তো দরকার। তাহলে ভারসাম্যপূর্ণ কূটনীতি, যেটা বলতে চাচ্ছি যে এই তিস্তা প্রকল্প নিয়ে কিন্তু ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের একটা টানাপোড়েন অনেক দিনের। আমরা জানি যে আওয়ামী সরকারের সময়ও এই তিস্তায় যে একটা চুক্তি নিয়ে ভারতের সাথে অনেক কথা হয়েছে, এবং নরেন্দ্র মোদী বাংলাদেশ সফরে আসার সময়
এটা একেবারেই আমরা নিশ্চিত হয়েছিলাম যে ঢাকায় এই চুক্তিটি স্বাক্ষরিত হবে। শেষ পর্যন্ত এই চুক্তিটি আমাদের স্বাক্ষর হয়নি এবং কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে এই চুক্তি স্বাক্ষরের পক্ষে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হচ্ছে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এখন দিল্লি এবং পশ্চিমবঙ্গ উভয় জায়গায় কিন্তু একই সরকার, একই দলের সরকার, বিজেপি সরকার। সেই জন্য নতুন করে এই সব আলোচনাটা এসেছে যে তিস্তা চুক্তির ভবিষ্যৎ কি হবে। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ভারত নানা অজুহাত দিয়ে এই তিস্তা চুক্তিকে বিলম্বিত করেছে, এটিকে মানে একটা অজুহাত দিয়ে হয়েছে, কিন্তু খুব নিকট অতীতে তিস্তা চুক্তির ব্যাপারে ভারতের পক্ষ থেকে ইতিবাচক পদক্ষেপ আসবে। পশ্চিমবঙ্গ সরকারের এই গঠিত হওয়ার পর শুভেন্দু অধিকারী যে বডি ল্যাঙ্গুয়েজ এবং বাংলাদেশে পুশিং নিয়ে তার যে অবস্থান, সরকারের অবস্থান, সেগুলো বলছে যে খুব মানে সহজসাধ্য হবে না। ফলে বাংলাদেশ সরকার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য ইন্টারিম গভর্নমেন্টের সাথে চায়নার যে আলোচনাটা শুরু হয়েছে, আমার মনে হয় এই সরকারও এই আলোচনাটা অব্যাহত রাখবে। শুধু এই তিস্তা মহাপরিকল্পনা না, বাংলাদেশের আপনার পদ্মা ব্যারেজ, যেটা আমাদের দ্বিতীয় পদ্মা ব্যারেজ, এগুলো যে আমাদের সরকার যে পরিকল্পনাগুলো যে পরিকল্পনাগুলো নিচ্ছে, সেই পরিকল্পনায় বাংলাদেশ সরকার চাইবেই যে চীনের বিনিয়োগ এবং লগ্নি সেখানে হোক। তো সেটা চাইবে চায়না ইপিজেড যেটা আছে। আপনি দেখেন সেখানে যে আমাদের যে কর্ণফুলীতে যে আমাদের টানেলটা হয়েছে, সেটাও কিন্তু আমাদের জন্য একটা এখন গলার একটা বড় কাঁটা হয়ে দাঁড়িয়েছে। আমাদের যে অর্থ সেখানে আমরা বিনিয়োগ করেছি, সেই বিনিয়োগ অর্থ আমাদের প্রতিনিয়তই কিন্তু সরকারকে এটার পরিচালন ব্যয়ের জন্য একটা বড় অঙ্ক। তো সেই সমস্ত বিষয়গুলোকে চায়নাকে সহযোগী হিসেবে বাংলাদেশ সরকার, বিশেষ করে অর্থনৈতিক কূটনীতি এখন বিশ্বব্যাপী খুব গুরুত্বপূর্ণ। এবং আরেকটা চীনের যে প্রযুক্তিগত আমরা এমন একটা বিশ্বে এখন বসবাস করছি, আমাদের দৈনন্দিন জীবনযাত্রা এখন নির্মিত হচ্ছে আপনার এআই এর মতো প্রযুক্তি দ্বারা। ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে বাংলাদেশের যে চ্যালেঞ্জগুলো আছে, সেই চ্যালেঞ্জে চায়না কিন্তু একটা বড় আমাদের সহযোগী হতে পারে চ্যালেঞ্জ মোকাবেলায়। ফলে আমার ধারণা এই বিষয়গুলো তারেক রহমানের সরকার এগুলো গুরুত্ব দিয়েই চীনের সাথে আলোচনা করবেন। তবে এই আলোচনা এবং চীনের সাথে ভবিষ্যৎ সমঝোতায় ভারত কিভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করবে এবং সেই প্রতিক্রিয়া বাংলাদেশ কিভাবে মোকাবেলা করবে এবং একই সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়াটা কি হবে, মার্কিন যুক্তরাষ্ট্রের এই প্রতিক্রিয়া কিভাবে বাংলাদেশ মোকাবেলা করবে, এগুলোর উপর কিন্তু ভবিষ্যৎ কূটনীতি এবং তিন পক্ষের মধ্যে যে সরকার একটা ভারসাম্য, এটা কিন্তু অনেক কিছুই নির্ভর করে। এই জায়গায় একটি প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে এই যে পুশিনের প্রসঙ্গ আপনি উত্থাপন করলেন এবং বললেন যে ভারতের পশ্চিমবঙ্গে যে সরকার, সেন্ট্রালে সেই সরকার বিজেপি সরকার দুই জায়গায় আছে। তো আমরা দেখছি যে কেন্দ্রীয় সরকার বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য এই সরকার আসার পরপরই নানা উদ্যোগ গ্রহণ করেছে। বিশেষ করে শপথ গ্রহণ অনুষ্ঠানে স্পিকার ওম বিড়লাকে পাঠানো, বেগম খালেদা জিয়ার যে জয়শঙ্কর পররাষ্ট্রমন্ত্রী আসলেন। কিন্তু আমরা দেখছি যে ঠিক একই সাথে উল্টো চিত্র দেখছি যে পশ্চিমবঙ্গে যে বিজেপি সরকার এসছে, শুভেন্দু অধিকারী, তাদের দিক থেকে কিন্তু একেবারেই বিপরীত একটা চিত্র। তারা এই যে পুশিন শুরু করেছে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এটা কি এই যে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া, চীন সফরে যাচ্ছেন, বিশেষ করে চীন সফরে যাচ্ছেন, সেই কারণে চাপে রাখা তার প্রতিক্রিয়া না, আমার কাছে ঠিক এরকম মনে হয় না। আপনি দেখেন যে এই আমাদের যে শেখ হাসিনা সরকারের যে পতন এবং তার পলায়নের পর ইন্টারিম গভর্নমেন্টের সাথে ভারতের যে সম্পর্ক, সেই সম্পর্কটা দ্বারা কেবলমাত্র বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে তা না, একইভাবে ভারতও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যবসা বাণিজ্যের দিক থেকে এবং অন্য অনেক ভাবেও কিন্তু ভারতেও ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারত নিঃসন্দেহে একটা বড় প্রতিবেশী দেশ এবং বাংলাদেশের তুলনায় ভারতের অনেক দিক থেকে তারা এগিয়ে আছে। কিন্তু বাংলাদেশের মতো একটা গুরুত্বপূর্ণ প্রতিবেশী, যে প্রতিবেশীতে এই ভৌগোলিক মানে গুরুত্বপূর্ণ অবস্থানজনিত কারণে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চায়না, তারাও বাংলাদেশের সাথে যে সম্পর্ক বজায় রাখছে, ইন্দো প্যাসিফিক, তারপরে আপনার আমাদের যে বে অফ বেঙ্গল, যে আমাদের আছে, সেইগুলোর কারণে। তো ফলে ভারতও চায় না যে দীর্ঘদিন বাংলাদেশের সাথে বৈরী সম্পর্কটা বজায় রাখতে। তো এর কারণেই আমরা দেখেছি যে এই নতুন সরকার আসার পরেও খলিলুর রহমান এবং আমাদের যে পররাষ্ট্র উপদেষ্টা আছেন, প্রধানমন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির, তারাও কিন্তু ভারত সফর করেছেন এবং এইগুলোর মধ্য দিয়ে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক
গত 1.5 বছর যে অর্থাৎ ইন্টারিম গভর্নমেন্টের সময় যে একটা সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে গেছে, সেটা থেকে উত্তরণে দুই দেশের মধ্যে একটা আন্তরিক প্রচেষ্টা আমরা দেখেছি। তো সাম্প্রতিক সময়ে আমাদের শুভেন্দু অধিকারী এবং আপনি দেখেন ইন্টারিম গভর্নমেন্টের সময় এমনকি নির্বাচনের প্রাক্কালে শুভেন্দু অধিকারী বাংলাদেশ বিরোধী একটা অবস্থান এবং ধর্মীয় একটা সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে তাদের নির্বাচনে ভালো করার জন্য একটা কাজ কিন্তু করেছেন। তো এই কাজের সফলতা তারা পেয়েছেন। ফলে নির্বাচনের পরপরই তিনি একটা পপুলিস্ট অ্যাক্টিভিটিস হিসাবে এই পুশিংয়ের কাজটা তিনি করার চেষ্টা করছেন। এবং গত 2-1 দিন আগেও তিনি কিন্তু এটা দেখানো যে ভোটারদের যে তিনি কথা দিয়েছেন, ভোটারদেরকে বা সমর্থকদেরকে এক ধরনের চাঙ্গা করে রাখা এবং তাদের অ্যাক্টিভিটিজের মধ্য দিয়ে নিজেদের প্রতি সমর্থন অব্যাহত রাখা, এগুলো কিন্তু এক ধরনের হয়, পলিটিক্যাল হয়। কিন্তু বাংলাদেশে যে তাদের পুশিংয়ের যে প্রচেষ্টা, এটা তো নতুন না, এটা দীর্ঘদিনের তাদের একটা ভারতের পক্ষ থেকে এই ধরনের বড় প্রতিবেশী সুলভ দেশ হিসাবে আমাদের দিকে এটা এক ধরনের অপচেষ্টা থাকে। এবং ভারতের সরকারের যে নাগরিকত্ব আইন যেটি করা হচ্ছে, সেই আইনের মধ্য দিয়ে কিন্তু বহু ভারতীয় মুসলমানদেরকে বাংলাদেশের নাগরিক হিসাবে দেখিয়ে বাংলাদেশে প্রত্যার্পণের জন্য তারা অপচেষ্টা করছে। এবং এটা কেন্দ্রীয় সরকারের নীতির মধ্যেও আছে। এবং আসামের যে সরকার আছে, বিজেপি সমর্থিত আসাম সরকার, তারাও কিন্তু একই কাজ করছে। ফলে আমরা এই সফরকে দিয়ে বা এই সফরের জন্য একটা বার্তা বা চাপ তৈরির জন্য যে তারা এটা করছে তারা না, এটা তাদের যে নীতি বা পশ্চিমবঙ্গ সরকার বা শুভেন্দু অধিকারী যিনি ব্যক্তিগতভাবে বাংলাদেশের সরকার সম্পর্কে, জনগণ সম্পর্কে তার যে অশ্রদ্ধাপূর্ণ অবস্থান, তার বক্তব্যের মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে তিনি, এটারও একটা বহিঃপ্রকাশ। তবে আমরা মনে করি যে কেন্দ্রীয় সরকার এই যে চায়নার বাংলাদেশের যে সফর, সেটা কিন্তু ভারতের জন্য এক ধরনের অস্বস্তির কারণ হবে এবং তারাও বাংলাদেশের সাথে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে বাধ্য হবে। তো সব মিলিয়ে আমরা যেটা মনে করি যে এই মুহূর্তে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই 3 বৃহৎ শক্তির সাথে যে ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি এবং সবার আগে বাংলাদেশ নীতিকে সামনে রেখে যে তারা যে নীতিটি গ্রহণ করেছেন, এটা একটা স্মার্ট পলিসি। এবং এই পলিসিটা কিভাবে তারা বাস্তবায়ন করতে পারবে, সেটাকে নিয়ে কিভাবে যেতে পারবে, এটার উপর নির্ভর করছে আগামী দিনের বাংলাদেশের কূটনৈতিক সাফল্যের বিষয়টি। তবে আমরা আশাবাদী হতে চাই, তারেক রহমানের নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছে, এই সরকার অত্যন্ত ধীরস্থিরভাবে পরিকল্পিতভাবে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমরা আশা করি এই চীন এবং মালয়েশিয়া সফরের মধ্য দিয়ে, তার যে প্রথম বিদেশ সফর, সেই বিদেশ সফরের মধ্য দিয়ে বাংলাদেশের জন্য, বিশেষ করে বাংলাদেশের একটা অর্থনৈতিক যে কূটনীতি আমরা বলছি এবং কৌশলগত উন্নয়নের যে সরকারের যে নীতি, এই ক্ষেত্রে একটা নতুন অধ্যায়ে সূচিত হবে বলে আমরা মনে করি। মালয়েশিয়া নিয়ে আরেকটু কথা বলতে চাই। সেটি হচ্ছে যে মালয়েশিয়া সফরে এর আগে আমরা দেখছি অন্তর্বর্তী সরকার উপদেষ্টা গেছেন, তার আগেও অনেক মন্ত্রী মিনিস্টার গিয়েছেন এবং সেখানে যাওয়ার পরই সাধারণত দেখা যায় যে একটা ঘোষণা আসে যে মালয়েশিয়া এতগুলো লোক নেবে বা 9 তারিখ থেকে শ্রমবাজার খুলে দেবে। তারপরেই কিন্তু আমরা দেখি যে রুট লেভেলে যারা বিশেষ করে এজেন্সিগুলো আছে, দালাল শ্রেণীতে, তারা মানুষকে প্রতারিত করার জন্য উঠে পড়ে যে মালয়েশিয়া এখন যাওয়া যাচ্ছে, টাকা পয়সা নেওয়া শুরু করে। কিন্তু কাগজে কলমে দেখা যায় যে সেটা আসলে ওই ঘোষণা পর্যন্তই থাকে, হয় না। তা আমরা এবার প্রত্যাশা করছি প্রধানমন্ত্রী যাতে নিশ্চয়ই এই বিষয়টা আলোচিত হবে, যেটা আপনি বলছিলেন। কিন্তু এই যে সিন্ডিকেট, এই যে মধ্যস্বত্বভোগী বা দালাল শ্রেণী বা কিছু এজেন্সি, অসৎ এজেন্সি, তারা যে এই কাজগুলো করে, এইটা আসলে ঠেকানোর জন্য এই সরকার কি ধরনের ব্যবস্থা নেওয়া উচিত বা সতর্কতামূলক অবস্থান নেওয়া উচিত কিনা, এটাকে কেন্দ্র করে ব্যবসা? ব্যক্তিগতভাবে আমি মনে করি সরকারের যদি সদিচ্ছা থাকে এবং সঠিক কর্মকৌশল যদি গ্রহণ করেন, এই ধরনের হয়তো নির্মূল করা যাবে না, তবে কিন্তু মোটা দাগে এগুলোকে নিয়ন্ত্রণ করা যাবে। বাংলাদেশের এই যে বিশেষ করে আমাদের যে বিদেশের যে শ্রমবাজার, এটি তো আমাদের অর্থনীতির এখন প্রবাসীদের যে রেমিটেন্স, এটা আমাদের অর্থনীতির এই মুহূর্তে লাইফলাইন বলা যায়। কিন্তু এই লাইফলাইনে যারা কাজ করে, কোনো সরকারই কিন্তু সেই প্রবাসী শ্রমিকদের আমাদের তাদের সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য, প্রতারণা চক্রের হাত থেকে রক্ষা করার জন্য খুব কার্যকর ব্যবস্থা গ্রহণ করেন না। আপনার মনে আছে যে ইন্টারিম গভর্নমেন্টের সময়ে আমাদের এক অত্যন্ত ঢাকঢোল পিটিয়ে আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে তাদের জন্য একটা কর্নার তৈরি করা হয়েছিল, প্রবাসী কর্নার। কিন্তু এইগুলো কিন্তু কোনো কাজে আসে নাই। করা হয়েছে কিন্তু এগুলোকে সেই অর্থে কার্যকর করার জন্য কোনো ব্যবস্থা
পরবর্তীতে এটা অব্যাহত রাখা হয়নি এবং সরকারের পক্ষ থেকে খুব বেশি উদ্যোগ এগুলো নেওয়া হয়নি, ফলে মানুষের যে হয়রানি, বিশেষ করে আমাদের যে প্রবাসী শ্রমিকদের, এটা কিন্তু অব্যাহতই আছে। এবং আপনি যথার্থই বলেছেন যে মালয়েশিয়া শ্রমবাজার যতবার উন্মুক্ত করার চেষ্টা করা হয়েছে এবং বড় আকারে সেখানে যখন আমাদের মানব সম্পদের জন্য বা শ্রমবাজার উন্মুক্ত হয়েছে, ততবারই কিন্তু আমাদের প্রতারক চক্র দ্বারা সাধারণ মানুষ প্রতারিত হয়েছে এবং একটা সিন্ডিকেটের সক্রিয় সিন্ডিকেটের। এবং আনফরচুনেটলি এই সিন্ডিকেটগুলোর সাথে আমরা প্রত্যেকবারই দেখেছি যে ক্ষমতার বলয়ের বা যারা আছেন তাদের মধ্যে একটা সম্পৃক্ততা থাকে। বাংলাদেশের আপনি এখন এই পার্লামেন্টে আমি জানি বিগত আমলে অনেক এমপিও কিন্তু এবং এজেন্সির মাধ্যমে মন্ত্রী তাদের নামে লাইসেন্স করে এজেন্সি করে। হ্যাঁ, তো এটা আমি এখনো জানি না এই সরকারের লোকজনও আছে কিনা, কিন্তু আমি যেই কথাটি বলতে চাচ্ছিলাম যে আমাদের যারা পার্লামেন্টে মেম্বার থাকেন বা আমাদের যারা রাজনীতির সাথে সংশ্লিষ্ট ছিলেন, তারা অনেক ব্যবসার সাথে যুক্ত থাকেন এবং একটা ব্যবসা হচ্ছে তাদের এই ব্যবসা। তো ফলে এরাও কিন্তু এই চক্রের সাথে তারা যুক্ত হয়ে যান বা কোনো না কোনোভাবে এটি হয়। তো আমাদের কাছে একটা প্রত্যাশা থাকবে যে অতীতে যে আমাদের তিক্ত অভিজ্ঞতা হয়েছে এবং এই অভিজ্ঞতার মধ্য দিয়ে এর সাথে যে মানে ক্ষমতাসীন দলের সংশ্লেষের বিষয়গুলো আছে, সেইগুলোর ব্যাপারে এই সরকারকে প্রথম থেকেই একটা সতর্ক অবস্থান থাকতে হবে। এবং আপনি ইতিমধ্যেই দেখেছেন জনাব তারেক রহমান এই ধরনের সংবাদ বা যখন আছে সেইগুলোর মধ্য দিয়ে কিন্তু কিছু কিছু কার্যকর ব্যবস্থা তিনি গ্রহণ করেন। আমরা আশা করব যে প্রধানমন্ত্রী এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন এবং সরকারের যিনি এখন প্রবাসী কল্যাণ মন্ত্রী আছেন, যারা আছেন নুরুল হক নুরু বোধহয় এই মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব আছেন, আর আরিফুল হক সাহেব চৌধুরী আছেন এই ব্যাপারে। আরিফুল হক চৌধুরী তিনিও কিন্তু একজন অত্যন্ত অভিজ্ঞ একজন রাজনীতিবিদ এবং নুরুল হক নূর, তারও যে কিন্তু তরুণ প্রজন্মের একটা প্রত্যাশার জায়গা আছে, তারা এই বিষয়টি লক্ষ্য করবেন এবং এই ধরনের শ্রমবাজার উন্মুক্ত করার নামে বাংলাদেশের কোনো মানুষ যেন প্রতারিত না হয়। বিশেষ করে যারা প্রতারিত হন তারা কিন্তু খুব আর্থিকভাবে আমাদের খুব সচ্ছল মানুষ থাকেন না, ফলে তার সারা জীবনের এই একটা প্রতারণা তার সারা জীবনটাকেই কিন্তু উলট পালট করে দেয়। ফলে একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে আমাদের প্রত্যাশা থাকবে যে শ্রমবাজার উন্মুক্ত হোক, আমরা চাই, কিন্তু এই উন্মুক্তকরণের মানে অজুহাতে কোনো অসাধু চক্র যেন এই দেশের মানুষকে প্রতারিত না করতে পারে, প্রতারণার শিকার না হয়, সেই ধরনের কার্যকর ব্যবস্থা থাকতে হবে। জি, আমরা একটু অন্য প্রসঙ্গে আসি। সেটি হচ্ছে যে আপনি জানেন বগুড়ায় দুটি ইউনিয়নের নাম প্রতিমন্ত্রীর সন্তানদের নামে করা হয়েছিল। সেটি মাননীয় প্রধানমন্ত্রী চিঠি দিয়ে মৌখিক নির্দেশনা দিয়ে ডিসিকে মৌখিক নির্দেশনা দিয়ে সেই ইউনিয়নের নাম পরিবর্তনের কথা বলেছেন। কিন্তু এটা কি একটু দেরি হয়ে গেল না? এই যে নির্দেশনাটি কি আরও বেশ কিছুদিন ধরেই কিন্তু আপনার 5-7 দিন ধরে এই আলোচনা সমালোচনা চলছিল এবং সরকারের ইমেজের তো একটা বিষয় আছে, যেখানে আমরা দেখছি প্রধানমন্ত্রীর সকল কাজ একটা ইতিবাচক সাড়া ফেলেছে মানুষের মধ্যে, ইতিবাচক একটা প্রভাব ফেলেছে। সেখানে এই ধরনের কাজগুলো কি কিছুটা নেতিবাচক বা অস্বস্তি তৈরি করছে কিনা? একটি কাগজ কিন্তু করেছে যে সরকার এক ধরনের অস্বস্তি তার এই প্রতিমন্ত্রীর কাজ জন্য। নিঃসন্দেহে আপনি দেখেন এই যে আমাদের সেখানে যে একটা নতুন উপজেলা হলো, সেখানে আমরা দেখেছি যে দুইটা তো নামকরণ পরিবর্তন, এর আগেও কিন্তু একটা মীরবাড়ি বলে আরেকটা ইউনিয়নের নামকরণ করা হয়েছে, 3টা। এবং সীমান্ত দিগান্ত, এটি কাকতালীয় হোক বা ইচ্ছাকৃতভাবেই হোক, আলোচনার যেটি এসেছে সেটি নিঃসন্দেহে সরকারের জন্য একটা মানে অস্বস্তির ব্যাপার। এবং এই অস্বস্তিটা থেকে রক্ষা পাওয়ার জন্য বা মানে আপনি যেটা বলছেন যে আমাদের যারা সরকারে আছে বা সরকারের নাই কিন্তু সরকারি দলের সমর্থক, তাদের কিন্তু মনে রাখতে হবে, আপনি তারেক রহমান সাহেবের একটা উদ্যোগের কথা, মানে তার একটা সাম্প্রতিক সিদ্ধান্তের কথা, কেরানীগঞ্জের দিকে একটা কলেজের, টেকনিক্যাল কলেজের নামকরণ বেগম খালেদা জিয়ার নামে প্রধানমন্ত্রীর দপ্তরে সেই প্রস্তাবনাটা এসেছিল, প্রধানমন্ত্রী কিন্তু সেটা না করে দিয়েছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী মাদার অফ ডেমোক্রেসি নামে যিনি খ্যাত, যিনি আকর্ষণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি 3বারের প্রধানমন্ত্রী ছিলেন এবং প্রধানমন্ত্রীর মা, তার নামে নামকরণ করার জন্য যে প্রস্তাবটি এসেছিল সেই প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী এবং এটাতে না করেছেন তিনি। এইগুলো থেকেও যারা সরকারে আছেন এবং এই সরকারের রাজনীতির সাথে যুক্ত আছেন তাদের কিন্তু একটু শিক্ষা নেওয়া দরকার, এটা থেকেও শিক্ষা নেওয়া দরকার। তবে যে আলোচনাটি এসেছে, আমরা শুনেছি এই আলোচনার পরিপ্রেক্ষিতে একজন সংবাদ পত্রের সম্পাদকও তিনি কারাগারে গেছেন। আমি মনে করি লেট বেটার দেন না। তো একটু বিলম্ব হইতেও পারে, কিন্তু যে প্রধানমন্ত্রী যে উদ্যোগটি গ্রহণ করেছেন সেটি আমরা
সাধুবাদ জানাচ্ছি, তাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং বগুড়ার যিনি ডিসি আছেন, ডিসি গণমাধ্যমকে অভিহিত করেছেন যে প্রধানমন্ত্রীর মৌখিক নির্দেশনা তিনি পেয়েছেন এবং মৌখিক নির্দেশনা নিয়ে ইতিমধ্যেই তিনি কাজ শুরু করেছেন এবং আশা করা হচ্ছে যে এটি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বা সংশ্লিষ্ট দপ্তর থেকে তিনি মানে এই ব্যাপারে লিখিত নির্দেশনাও যাবে এবং এই নির্দেশনা পাওয়ার পর তিনি গণশুনানির মাধ্যমে এই ইউনিয়নগুলোর নাম পরিবর্তনের উদ্যোগ তিনি গ্রহণ করেছেন। আমরা চাই, তবে এই ঘটনা থেকে আমাদের যারা সরকারের অন্য যারা আছেন, সংশ্লিষ্ট অন্য যারা আছেন, তাদের কিন্তু একটা লেসন নেওয়া খুবই জরুরি। এটা আমরা মনে করি খুবই জরুরি এবং ভবিষ্যতে যেন প্রধানমন্ত্রীকে এই ধরনের কোনো কর্মকাণ্ডের জন্য কোনো অস্বস্তির মধ্যে না পড়তে হয়, সরকারকে যেন অস্বস্তির মধ্যে পড়তে না হয়। এই কারণে আমাদের যারা প্রধানমন্ত্রী মানে সরকারে আছেন তাদের প্রত্যেকের সতর্ক হওয়া উচিত। আরেকটা জিনিস দেখেন যে আমাদের এই প্রতিমন্ত্রী, আমাদের যখন একটা পট পরিবর্তন হয়, কিছু অসাধু মানুষ আছেন, তারা নিজেদের সুবিধা আদায়ের জন্য কিন্তু এই কাজগুলো করে এবং শাহ আলমের নামে একটা কলেজের নামকরণের জন্য কিন্তু একটা প্রস্তাবনাও আসছিল, তিনি একটা চিঠি দিয়েছেন। তো আমরা চাই এটা বন্ধ করার জন্য, আমরা চাই যে এই দৃষ্টান্তটা সবাই অনুসরণ করবে এবং ভবিষ্যতে সরকারের জন্য অস্বস্তিকর অন্তত পক্ষে নামকরণকে কেন্দ্র করে হবে, এটা থেকে বিরত। নামকরণ প্রসঙ্গে আপনাকে আরেকটি কথা বলতে চাই, সেটি হচ্ছে যে আমার এলাকার একটা উদাহরণ দিতে চাই যে আমার পাবনার যে সুধানা বেড়া যিনি এমপি আছেন, তিনি তার মায়ের নামে একটা স্কুল প্রতিষ্ঠা করেছিলেন 2001-এর ওই সময়ে। তারা এই প্রতিষ্ঠাতা জাকিয়া হাবিব নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে একটা প্রতিষ্ঠা করেছিলেন, কিন্তু বিগত সরকার আমলে সেটি চেঞ্জ করে ওই স্থানের নামকরণ করা হয়, অর্থাৎ জাকিয়া হাবিব নামটি ফেলে দেওয়া হয় গত সরকার আমলে। এখন যখন বিএনপি সরকার আবার এসছে, তখন নতুন করে ওই এলাকার লোকজন উদ্যোগ নিয়ে পূর্বের নামটি অর্থাৎ প্রতিষ্ঠাকালীন নামটি ফেরত নিয়ে আসার জন্য একটা দরখাস্ত করেছেন। কিন্তু কিছু আপনার যে অনলাইন নামধারী সাংবাদিক অনলাইন বা এরকম তারা নিউজ করে দিয়েছে যে প্রতিমন্ত্রীর এই নামকরণ কাণ্ডের মধ্যেই আরেকজন এমপি তার মায়ের নামে স্কুল করতে যাচ্ছেন। আসলে বিষয়টি কিন্তু তা না। বিষয়টি হচ্ছে যে আগে যে প্রতিষ্ঠাকালীন যে নামটি ছিল জাকিয়া হাবিব নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, সেই নামটি আসলে ফেরতের জন্য এলাকাবাসী দরখাস্ত করেছেন, এমপি সেখানে সুপারিশ করেছেন। এই বিষয়গুলো আসলে কীভাবে ঠেকা? দেখুন, আমাদের দেশে তো এই ধরনের অসংখ্য ঘটনা আছে এবং আমরা এখন এমন একটা সময়ে বাস করছি যেটা আমাদের মেইন স্ট্রিম, ধরেন আমি এখানে বাংলা ভিশনে কথা বলছি, মেইন স্ট্রিম একটা গণমাধ্যম। আপনি যে পত্রিকাগুলো রেখেছেন সেই পত্রিকাগুলোর বাইরে আমাদের এখন কিন্তু অনেক অনলাইন পোর্টাল, নিউজ পোর্টাল আছে এবং নিউজ পোর্টালের বাইরে আমরা প্রতিনিয়ত একটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, এটাও কিন্তু এখন একটা সংবাদ আদান প্রদানের একটা বড় জায়গা হয়ে গেছে। সেইখানে মিস ইনফরমেশন, ভুল তথ্য, অপতথ্য, সেগুলো কিন্তু প্রতিনিয়তই মানে প্রকাশিত হচ্ছে। এবং যেহেতু সরকারের এখন বর্তমান সরকারের যারা প্রতিদ্বন্দ্বী আছেন, বিশেষ করে বিরোধী দল আছেন, তাদের কিন্তু সাইবার ইয়াটাও খুব শক্তিশালী এবং বিগত নির্বাচনের সময় আমরা দেখেছি এখনো। এবং এই তারাই না, যারা পতিত তাদেরও সাইবার ইয়ে আছে, সেইগুলো তো খুব দ্রুত ব্যবহার করা হয়। সেই কারণে আমরা মনে করি যে সরকারের যারা আছেন তারা এই যে ধরেন একটা নামকরণ, আপনি এই সরকারের পতনের পরপরই মানে আমরা হাসিনা সরকারের পতনের পরপর বিএনপির জায়গা দখল এটা সেটা, কিন্তু তার নিজের জায়গাটা যে দোকানটা যে 15 বছর আগে যারা দখল করে নিয়ে গেছিল সেটা যে পুনরুদ্ধার করা হয়েছে সেটা না, কিন্তু দখলের কথাটি এইটা কিন্তু অসংখ্য জায়গায় হয়েছে। এবং আজকের যিনি প্রধানমন্ত্রী, আমরা আমাদের সাথে ওনার একটা অনলাইন সভায় তিনি এই প্রসঙ্গটা বলেছিলেন যে আমি অন্তত পক্ষে বেশ কিছু জায়গায় তিনি খবর নিয়ে দেখেছেন যে বিএনপির একজন লোকের মালিকানাধীন একটা ব্যবসা প্রতিষ্ঠান দখল করে নিয়েছে। এখন পরিবর্তিত পরিস্থিতিতে তারা পালিয়ে গেছেন, এখন তারা এটা পুনরুদ্ধার করেছেন বা তারা দখলে নিয়েছেন, এটাকে একটা দখলবাজি হিসাবে। এইটি কিন্তু আমাদের দেশে আছে এবং এটা থেকে বের হওয়া খুব কঠিন কাজ। কিন্তু আমরা তারপরেও বলবো যে যাদের ব্যাপারে এইগুলো হচ্ছে তাদের নিজেদের পক্ষ থেকেও নিজেদের অবস্থানটা স্পষ্ট হওয়া উচিত, জাতির কাছে সেটা যথাযথভাবে উপস্থাপন করা উচিত। কিন্তু যারা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে তো আপনি আজকে একটা তো সমস্যা দেখেন, আমাদের দেশে কিন্তু অনেক অপতথ্য ছড়ানো হয়, সেগুলোর ব্যাপারেও কিন্তু বিশেষ করে গণমাধ্যমের সাথে ডিলিংসটা এটা খুব সেন্সিটিভ বিষয়। তো আমরা মনে করি যে এই যে প্রতিমন্ত্রীর ব্যাপারে সংবাদ প্রকাশ করে যিনি একজন জেলে গিয়েছেন, এগুলোর ব্যাপারেও আমাদের সরকারের পক্ষ থেকে অত্যন্ত অবস্থানটা স্পষ্ট হতে হবে, সতর্ক হতে হবে। এবং কোনো লোকেই কিন্তু সংকট সমালোচনার ঊর্ধ্বে না। সংকট সমালোচনা যদি সেটা যতক্ষণ পর্যন্ত টলারেবল হয় ততক্ষণ পর্যন্ত সরকারের কাছ থেকেও আমরা একটা মানে ধৈর্যের
পরিচয় দিবেন এবং সেইগুলো মোকাবেলা করবেন, সেটা আমরা চাই। ধন্যবাদ ডক্টর সিদ্দিকুর রহমান আপনাকে চমৎকার আলোচনার জন্য। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। ফ্রন্ট পেজ অনুষ্ঠানটি প্রতিদিন সকাল 9টা 20 থেকে 25 মিনিটের মধ্যে প্রচার হয়। দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।